সাধারণ গণিত অনুশীলনী 11.1 বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাতের দ্বিতীয় ক্লাস আমরা কমপ্লিট করতেছি 1 থেকে 6 পর্যন্ত। এই 6টা বাংলা লেখার যে অঙ্কগুলি আছে এগুলি। তো 1 নম্বর ক্লাসে কেউ যদি মিস করে থাকো, যারা ইউটিউবে দেখতেছো এইখানে আই বাটনে দিয়েছি, ক্লিক করে দেখে নাও, অথবা তোমরা যারা অন্য প্ল্যাটফর্মে দেখতেছো তারা ডিসক্রিপশনটা দেখো অথবা কমেন্ট বক্স দেখো। তো এখানে যদি আমরা 1, 2, 3, 4, 5-এর কথা বলি, এই 5টা আমার তেমন একটা গুরুত্বপূর্ণ না, আমাদের গুরুত্বপূর্ণ 6 নাম্বার। কিন্তু আমাদের এই 5টা করানোর কারণ হইতেছে এবার আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবো। তো সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে কি, ছোটোখাটো অনেক প্রশ্নই দিয়ে দিতে পারে। এই জন্য আমরা ট্রাই করতেছি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব কিছু কভার করার। তো দেখি আমাদের 1 নম্বরটাতে কি আছে। 1 নম্বরে বলে দিছে দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বাহু স্কোয়ার। আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। একটা বাহু এ আর একটা বাহু বি, তাইলে আমরা ডাইরেক্ট ক্ষেত্রফল বের করি। তো লিখতেছি 1 নাম্বার, এ বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, বর্গ মিটার। একক দিয়ে দিছে এই জন্য আমরা বর্গ মিটার লিখে দিলাম। এবার হইতেছে ভি বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কি হবে? তাইলে ভি স্কোয়ার বর্গ মিটার। দুইটার কি করতে বলছে? এদের অনুপাত বলছে। তাহলে লিখতেছি সুতরাং অনুপাত। সুতরাং অনুপাত কিভাবে হয়? প্রথমটা ইসটু দ্বিতীয়টা, এইভাবে লেখলেও হয়েছে, অথবা এ স্কোয়ার বাই ভি স্কোয়ার এইভাবে লেখলেও হয়েছে। এটাও সঠিক, এটাও সঠিক। কিন্তু যেহেতু অনুপাতের কথা বলছে তাইলে এইটা দেওয়া বেশি সঠিক। বুঝছি? এটা না দিয়া এটা দেওয়া বেশি সঠিক। এটা দিলেও হইব, কিন্তু এটা আপাতত আমরা বলতেছি না, আমরা এটার কথা বলতেছি। যেহেতু অনুপাত বলছে তুমি কি করবা? এটা দিয়ে দিবা। একদম সিম্পল ছিল। তো এবার আমরা 2 নাম্বারটার দিকে দেখি। 2 নাম্বারে কি বলছে? একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের বৃত্তক্ষেত্র মানে বৃত্ত তার ক্ষেত্রফলের কথা বলতেছে, আর আরেকটা হচ্ছে বর্গ ওইটার ক্ষেত্রফলের কথা বলতেছে, আর দুজন সমান একটা শর্ত দিয়ে দিছে। এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। এদের কি পরিসীমা বের করতে হবে, তারপর এটা অনুপাত করতে হবে। তাহলে আমরা 2 নাম্বারটা করি। 2 নাম্বার একটু পেঁচানো, তাহলে 2 নাম্বারটা মোটামুটি একটু গুরুত্বপূর্ণ বলা যায় 1-এর তুলনায়। তো 2 নাম্বার তাদের তথ্য আমরা ব্যবহার করতেছি। একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, তাইলে বৃত্তক্ষেত্রের কি ধরা লাগে? বৃত্তক্ষেত্র যদি তুমি করতে যাও তোমার শুধু আর এর মান জানা থাকলে কাজ হয়ে যায়। তাহলে ধরে নাও ব্যাসার্ধ আর। তো আমরা লিখতেছি বৃত্তের ব্যাসার্ধ আর। বৃত্তের ব্যাসার্ধ কি ধরছি? আর ধরছি। এখানে লিখে নিতে পারি ধরে, ধরে নেই। একটু লিখে নাও, বৃত্তের ব্যাসার্ধ আর ধরছি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? যদি না জেনে থেকে এখন মুখস্থ করো, পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তো লেখা দেই, এই যে আমাদের পাই আর স্কোয়ার। কি একক দেওয়া আছে? কোনো একক দেওয়া থাকলে ওটা লিখে দিবা, নয়তো শুধু বর্গ একক লিখে দিবা, বর্গ একক। হইলো, এটা আমাদের বৃত্তটা জানলাম। এবার আবার আমাদের কি আছে? বর্গ আছে না? তো বর্গের একটা বাহুর দৈর্ঘ্য ধরি, আবার বর্গের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ধরো এই ধরে নিলাম। তাইলে বর্গের কি বের করতে হইব? ক্ষেত্রফল। ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে এর উপরে কি দিয়ে দিলাম? স্কোয়ার। আমরা এখানে জাস্ট দুটো সূত্র ইউজ করছি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এই যে লিখে দিছি, আটটার আমরা ধরে নিয়েছি, কারণ ব্যাসার্ধ জানা থাকলেই আমরা বৃত্তের সব কিছু বের করতে পারি। আর এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিছি। আমরা বর্গের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বাহু স্কোয়ার। তো দিয়ে দিছি। তো এই দুটো জিনিসই আমরা জানলাম। তারা শর্ত মতে কি বইলে দিছে? তারা শর্ত মতে বইলে দিছে কি এর জন্য সমান। এই যে দেখো, বৃত্তের একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল এই যে এটা একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, মানে এই জিনিসটা সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে। তো লিখলাম প্রশ্ন মতে। প্রশ্ন মতে তারাই বইলে দিছে বর্গের স্কোয়ার কার? আমাদের বৃত্তের স্কোয়ারের সমান। হইল, আমাদের এর প্রয়োজন। তাহলে নিচে লাইনে আমরা কি করতেছি? একটা রুট করে দিলাম। তাহলে এইখানেও হোল রুট হয়ে গেল, পাই বাই আর স্কোয়ার। একটা সাইড নোট দিয়ে দাও, বর্গমূল করে, বর্গমূল
করে। তারপরের অংশ রুটের স্কোয়ারে কাটা গেছে, তাহলে এর একটা আমরা মান পাইলাম। এর মানটা কি পাইলাম, এখানে আর এর উপরও স্কোয়ার আছে, তাহলে আর মুক্ত হয়ে গেল, কিন্তু আমাদের পায়ের উপর রুট থাইকে গেল, তাহলে আর রুট পাই। বুঝছি, হইল, আমরা এর মান জানছি। এবার পরের ধাপে আমাদের কি বলছে, এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে তোমাদের কি বের করতে হবে, পরিসীমা। তো প্রথমে আমরা বৃত্তের পরিসীমা বের করি। আমরা জানি বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমা 2πr। মুখস্থ থাকবো তো, বৃত্তের পরিসীমার সূত্র কি, 2πr। এবার হইতেছে আমাদের, এটা তো বৃত্তের গেল, আবার কাটটা জানি, আবার জানি বর্গেরটা, বর্গের পরিসীমা। আমরা জানি বর্গ কেমন হয়, এই যে এরকম একটা কিছু যার চারটা বাহু কেমন সমান, তাহলে একটা বাহু এ, আরেকটা বাহু এ, আরেকটা এ, আরেকটা এ, তা ফাইনালি 4a। এই বাহু সবার যোগ করলে কত পাওয়া যায়, 4a। তাহলে বর্গের পরিসীমার মান কত, 4a। তো লেখা দাও 4a। এখন কি করতে বলছে, এই দুটার অনুপাত করতে বলছে। কিন্তু অনুপাতের বেলা সবসময় তুমি মনে রাখবা, যার নাম আগে বলছে তার মান আগে হইব, যে আগে সে আগে, এভাবে মনে রাখলেও পারো। যার নাম আগে বলছে তার মানটাও কি হইব, আগে হইব। তো এখানে তুমি খেয়াল দিলেই দেখতেছো তোমার আগে বৃত্তের নাম বলছে, তাইলে এটা আগে হইব, তারপর ইস্টুতে এটা হইব নাকি। তোমরা করি, যেহেতু অনুপাত বের করতে বলছে। তো সুতরাং অনুপাত বের করার কাজ করতেছি। 2πr = 4a। অনুপাত বলছে এভাবে লিখছি। আমরা জানি অনুপাত লেখা যে কথা, ভগ্নাংশ বা ভাগ দিয়ে লেখা একই কথা। তো পড়লেন আগে একটু কাজ করে নিই, তারপর করি। 2πr, এখানে পাইছি আমরা 4a। এর কিন্তু একটা আমাদের মান জানা আছে, এই যে এর মান কত, আর রুট পাই। তাহলে বসাই দেই আর রুট পাই। এবার অনুপাত করি, এইখানে সমান দিয়ে ফেলছি ভুলে, এখানে কি হইব, অনুপাত বা ইস্টু চিহ্ন হইব। এটুকের প্রয়োজন নেই, আমাদের জায়গার প্রয়োজন, মুইছা দিলাম। এখন আমরা কি করতে পারি, আমাদের পূর্ব রাশিতে উপরে লিখতে পারি। তো লিখে দিলাম 2πr, নিচে আমাদের উত্তর রাশি কি পাইছি, 4r, আর এখানটাতে পাইছি পাই, যার উপর আবার একটা রুট দেওয়া। তাহলে 2 দেওয়া তুমি যদি চাও, 2 দেওয়া চাইলে তুমি এইখানে আবার এখানে সমান হইব, সমান দিয়ে দিলাম। তো এখানে একটু যদি কাটাকাটি করি, 2 ধারা 4 কাটলে 2, আমাদের এইখানে আছে আর, এখানেও আছে কত আর, কেটে দেওয়া যায়। তাহলে উপরে পাইলাম আমরা জাস্ট একটা পাই, নিচে পাইলাম 2, সাথে একটা রুট পাই। একটা নর্মাল পাই মানে 2টা রুটের গুণফল। কয়টা রুটের, 2টা রুট পাইয়ের গুণফল। ওই যে নর্মাল হিসাবই, একটা নর্মাল 2 যেই কথা, 2টা রুট 2 যেমন একই কথা, তো পায়ের বেলাও সেম কাজ। তো এখানে আমরা পায়ের পরিবর্তে কি লিখতে পারি, একটা রুট আরেকটা রুট, নিচে 2 রুট পাই, এটা দাও একটা। তাহলে কি পাইলে তুমি, রুট পাই বাই 2, রুট পাই বাই 2। চাইলে এটা সুন্দরভাবে কীভাবে লিখে দেওয়া যায়, রুট পাই, অনুপাত বলছে তো উপরেটার আগে লিখছি, নিচেরটারে কই লিখে দিলাম পরে, ব্যাস আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো এবার আমরা আমাদের 3 নংয়ের দিকে আগাই, যেটাতে বলছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো এটার জন্য আমরা কাজ শুরু করি। 3 নম্বরের জন্য দুইটা সংখ্যার অনুপাত যেহেতু জানা আছে, তাদের আমরা প্রথমে একটু ধইরা নিই কিছু। যেমন এখানে 3 আর 4, তাহলে আমরা ধরি একটি সংখ্যা, প্রথমটার ধরলাম একটি সংখ্যা 3x, আর আরেকটি সংখ্যা তাহলে কি হবে 4x। অপর সংখ্যা কত হইল তাহলে 4x। এই দুজনের লসাগু বের করো, কারণ আমাদের লসাগুর মান দিয়ে দিছে। তাহলে লিখতেই পারি 3x ও 4x এর লসাগু কত হইব, লসাগু 3 আর 4-এর ভেতরে কমন কোনো গুণনীয়ক নাই, তাহলে 3 আর 4-এর গুণফল হইব 3 4 কত হইল 12। এখানে x আছে, এখানেও x আছে, তাহলে একটা x লিখলেই হয়েছে, ব্যাস জানলাম। এটাও লসাগু, 180 তাদের কি লসাগু। তাহলে আমরা লিখতেই পারি প্রশ্ন মতে কি লিখতে পারি, 12x = 180। আমাদের x এর প্রয়োজন, তো এই যে আমরা ভাগ দিয়ে দিলাম। তো ভাগ দিলে কয়বার, যে একটু হিসাব করি, আমরা 180-তে 12 ধারা কি করতেছি, ভাগ 12, একবার দিলাম, তাহলে কত হইল 12। কত পাওয়া গেলে এখানে 6, উপর থেকে 0,
5 বারং কত 60, তাহলে আমরা কত পাইছি 15। তাহলে বসায় দাও x সমান 15, বুঝছি তো। এখন আমাদের x এর মান জানা হয়ে গেছে, একটি সংখ্যা 3x অপর সংখ্যা 4x, গুণ করে দিয়ে কাজ হয়ে যাব। তো লিখতেছি একটি সংখ্যা 3x, 3x এর মান কত 15 জানছি না, তো 3 15 কত হয় 45, একটা হইল। তারপর অপর সংখ্যা কত দেওয়া আছে 4x দেওয়া আছে, তো লেখো 4x, x এর মান তোমরা জানি 15, 15 এর সাথে 4 গুণ করলে কত হয়ে যায় 60 হয়ে যায়। তো একটা উত্তর হইতেছে 45 আর একটা উত্তর কত 60। ব্যাস, আমাদের 3 নাম্বারও কমপ্লিট। খুব ইজি অঙ্ক ছিল। 4 প্রশ্নটা দিলে আবার একটু আমরা পড়ি। একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। তাইলে প্রথমটা হচ্ছে প্রথমটার মান, আগে কার নাম লেখছে অনুপস্থিত, তাহলে অনুপস্থিত হচ্ছে 1 আর উপস্থিত হচ্ছে কত 4। এইভাবে একটু মনে রাখবা, অনুপাত সবসময় এইভাবে হিসাব হয়, প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা। এবার অনুপস্থিতি ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো। অনুপস্থিতি ছাত্র সংখ্যারে উপস্থিত ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করতে বলছে। ইজি অঙ্ক, কাজ শুরু করি। তো প্রথমে আমরা জানছি অনুপস্থিত ছাত্র সংখ্যা 1, উপস্থিত ছাত্র সংখ্যা 4। তো এটা একটা ধরি অনুপস্থিত ছাত্র সংখ্যা 1 আছে, 1 এর সাথে x গুণ করলে xই হয়, এই জন্য শুধু আমরা x লিখছি। এবার হইতেছে উপস্থিত ছাত্র সংখ্যা কত 4 আছে, তাহলে 4 এর সাথে x গুণ করলে 4x, তাহলে এটা হচ্ছে আমাদের অনুপস্থিত ছাত্র, এটা হচ্ছে উপস্থিত, দুটোর যোগ করলে আমরা মোট ছাত্র পাই না, তো লেখা দিলাম। সুতরাং মোট ছাত্র সংখ্যা যোগ x প্লাস এর 4x ইজ ইকুয়াল টু কত পাওয়া গেল 5x। এটা হচ্ছে আমাদের মোট ছাত্র সংখ্যা। এবার আমাদের কাছে কি জানতে চেয়েছে, উপস্থিত ছাত্র সংখ্যাটা আমাদের মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করতে বলছে। মানে মোট স্টুডেন্ট সংখ্যা যদি 100 জন হয়ে থাকে, এর ভিতর থেকে কি পার্সেন্ট ছাত্র ওই দিন স্কুলে আসে নাই। বুঝছি প্রশ্ন, মোট ছাত্রর কথা বলছে কিন্তু, তাহলে মোট ছাত্র কই হইব নিচে, আর অনুপস্থিত ছাত্রটা হইব কই উপরে, আর এটা কিসে প্রকাশ করতে বলছে পার্সেন্টে, তাহলে কত গুণ করা লাগবে 100। সিম্পল হিসাব, তো বোর্ডে করি আর একটু ক্লিয়ার হইব। তো তাদের বাংলা কথা একটু লিখে নেই, তারা যেটা বলছে অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার এই যে এখানে করি মোট ছাত্র সংখ্যা নিচে, তো লেখো মোট ছাত্র সংখ্যা। উপরে হইতেছে কাটটা জানতেছি অনুপস্থিত না, অনুপস্থিত ছাত্র সংখ্যা কত x, তো এটাই লেখো অনুপস্থিত ছাত্র সংখ্যা। এবার এটা আবার পার্সেন্টে বের করতে বলছে, তাহলে সাথে কত গুণ করতে হইব 100, গুণ করে একটা পার্সেন্ট চিহ্ন দিয়ে দাও। এবার নিচে লেন মান বসাও, অনুপস্থিত ছাত্র সংখ্যা x, মোট ছাত্র সংখ্যা আমরা জানছি কত 5x, নিচে লিখে দিলাম সুন্দর কইরা, সাথে আছে 100, এই গেল পার্সেন্ট। একটু কাটাকাটি করি, x দিয়ে মনে হয় x এর কাটা যায়, 5 দিয়ে মনে হয় আমরা চাইলে কত 100টাও কাটতে পারি, কয়বার যায় 5 পিসে 100, তাহলে কত পাইলাম 20, সাথে কি আছে পার্সেন্ট, তাহলে বোঝা গেল মোট 20% ছাত্র ওই দিন স্কুলে আসে নাই, অনুপস্থিত ছিল। বুঝছি তাইলে, এই ছিল আমাদের 4 নাম্বার। এবার আমরা 5-এর দিকে আগাই। এবার 5 নাম্বার আমাদের খুব সিম্পল অঙ্ক, একটু প্রশ্নটা পড়ি। একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। এখানে দেখো ইজি করে দিয়েছে এই ব্যাপারটায়, 28% ক্ষতিতে, এই পার্সেন্টের অর্থ কি 100 টাকা, মানে আমি কোনো একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে ক্রয় করছি, 28 টাকা ক্ষতিতে আমি ওটা বিক্রি করে দিছি। এখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত জানতে চেয়েছে, তো আমরা করি, আমরা তাহলে লিখতেছি ক্রয় মূল্য 100 টাকা, আর ক্ষতি করছি কত 28%, তো লেখা দাও 28% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হইব
100 বিয়োগ হইতেছে 28 এত টাকা। তো বিয়োগ করলে 8 10 হইব, 2 হইলে হাত রইল 1, 3 হয়ে গেছে, 10 হইব 7 হইলে 72 টাকা। তো আমরা ক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য জানি, তাদের কি করতে বলছে? অনুপাত করতে বলছে। আগে কার নাম লিখছে? বিক্রয় মূল্য। এই যে দেখো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তো লিখতেছি, সুতরাং বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্যের অনুপাত, অনুপাত বিক্রয় মূল্য 72 ইস্টু ক্রয় মূল্য কত? 100 হইল নাকি? এবার একটু কাটাকাটি করে ছোট করি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাব। তাহলে আমরা 72-এ কই পাঠাই দিলাম? উপরে পাঠাই দিলাম, আর 100-এ কই লিখে দিলাম নিচে। একটু খেয়াল দাও, এটা যদি আমরা 4 ধারা ভাগ করি, এটা আমরা 4 ধারা ভাগ করলাম, তাহলে এটা কয়বার যায়? 4 দিয়ে দিতেছি, 4 দিয়ে ভাগ করলে একবার, 4 একে 4, এখানে রইল 3, এখানে রইল 2, 4 8 কত? 32 নাকি? 18 বার গেল, লিখলাম। এটা যদি আমরা কত 4 ধারা ভাগ করি, তাহলে কত হইব? 4 25-এ 100, তাহলে কত পাইলাম? উপরে 18, নিচে কত? 25। একটু লিখি 18 আর এখানটাতে 25। যেহেতু অনুপাত আকারে বলছে, তো অনুপাত আকারে লেখার ভালো নিয়ম হইতেছে এটা, উপরের রাশিটারে প্রথমে, তারপরে ইস্টু চিহ্ন দিবা, আর নিচের রাশিটারে পরে। ব্যাস, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তো এগুলো আমাদের কিন্তু খুব সিম্পল অঙ্ক, এই জন্য আমি বিস্তারিত আবার বুঝাইতেছি না দ্বিতীয়বারে। এরপরও যদি কারো প্রবলেম হয়ে যায়, হইতেই পারে, স্বাভাবিক ঘটনা, তো কমেন্ট বক্সে আমার সাথে অবশ্যই জানাইবা। কারণ আমার টার্গেটই হইতেছে, আমি চাইতেছি যাদের গণিতে একটু ভয় আছে, দুর্বলতা আছে, তার যাতে খুব ইজিলি আমার ক্লাসগুলি করে ভয় থেকে কাটাই উঠতে পারো। এই জন্যই মূলত আমার এই কোর্সটা চালু করা। তো অবশ্যই অবশ্যই যদি ক্লাসগুলি না বুঝো, প্রথমে একবার ট্রাই করো ক্লাসটা আবার দেখার জন্য। যদি তারপরেও না হয়, বুঝতে ঝামেলা হয়ে যায়, কমেন্টে জানাও, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওটাতে যোগাযোগ করো, ইনশাল্লাহ তোমাদের বুঝাই দেবো। তো আমার টার্গেটই হইতেছে তোমরা ভালো করো। এই কোর্সটার মেন উদ্দেশ্য এটা, তোমরা ভালো করো গণিতে, গণিতের ভয় কাটায় ওঠো। গণিত ইজি জিনিস, বুঝা করো, খুব ইজি জিনিস এটা। তো হইল, এবার আমরা আমাদের লাস্ট গুরুত্বপূর্ণ যে অঙ্ক 6 নাম্বার, ওইটা শুরু করি। 6 নাম্বার, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। বর্তমানে দুজনের যোগফল, দুজনের বয়সের যোগফল কত? 70। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত, একটা তথ্য দিয়ে দিছে। আর আমাদের কাছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে জানতে চাইছে। তো যে যে তথ্য আছে সব আমরা ব্যবহার করে আগে সমীকরণ তৈরি করি। তো প্রথম কথা হইতেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি আমরা 70 জানি, আমরা এটা ইউজ করি। তো আমরা ধরি, পিতার বয়সটা ধরতেছি, পিতার বয়স কত? x ধরে নিলাম। দুইজনের বয়সের যোগফল হইতেছে 70, একজনের মান তুমি জানছো x। অন্যভাবে বলি, ধরো দুজনের বয়সের যোগফল হইতেছে 70, তুমি কোনোভাবে জানছো একজনের বয়স হইতেছে 50, তাহলে আরেকজনের বয়স কত? 20। বুঝছি কীভাবে বের হয়েছে? বিয়োগ করছি আমরা, যোগফল থেকে যার মানটা যাই না গেছি, মোটটা থেকে আমরা ওটারে বিয়োগ করছি। ব্যাস, সিম্পল কথা। যেমন দুজনের যোগফল 70, বাবার বয়স ধরো তুমি কোনোভাবে জানছো 50, তাহলে পুত্রের বয়স কত? 70 থেকে 50 বিয়োগ দিয়ে দাও, তাহলে তো কাজ শেষ। এইখানে আমরা এই জিনিসটার জন্য সেম কাজ অ্যাপ্লাই করব। তো আমরা জানছি আমাদের এখানে পিতার বয়সটা কত? x, তাহলে পুত্রের বয়স, সুতরাং পুত্রের বয়স, পুত্রের বয়স 70 থেকে x এর কি দিবা? বিয়োগ। ব্যাস, কাজ কমপ্লিট। পিতার বয়স x, পুত্রের বয়স 70 বিয়োগ x হইল। আমরা প্রথম তথ্য ব্যবহার করতে পারছি। তারপর আবার 7 বছর পূর্বের কথা বলতেছে। 7 বছর পূর্বে তাদের বয়স কি বেশি ছিল না কম ছিল? কম। কম হলে আমরা কি করবো? বিয়োগ, নাকি? তো আমরা এবার 7 বছর পূর্বে পিতার এবং পুত্রের বয়সটা বের করতেছি। তো লিখতেছি 7 বছর পূর্বে, 7 বছর পূর্বে পিতার বয়স, পিতার বয়স এখন x, তাহলে 7 বছর পূর্বে 7 বছর কম ছিল, এত বছর। এবার তাহলে পুত্রেরটা, সুতরাং পুত্রের বয়স, পুত্রের বয়স কয় বছর আগে? 7 বছর আগে কিন্তু। তাহলে পুত্রের বয়স ছিল এটা 70 - x, ওইটার থেকে আরও 7 কমে যাব, এত বছর। তো জানছি এটা হচ্ছে 7 বছর পূর্বে পিতার বয়সটা, এটা হচ্ছে 7 বছর পূর্বে পুত্রের বয়সটা। এই দুজনের অনুপাতের মান আবার দিয়েছে 5:2, ঠিক আছে না? তো করি শর্ত মতে। শর্ত মতে আমাদের জায়গা একটু কম, তো একটু ছোট করে লিখতেছি, বুঝে নিও।
কারটা আগে বলছে, পিতারটা আগে বলছে, পুত্রেরটা পরে বলছে, তাহলে পিতারটারে আগে লিখতে হইব। তাহলে লেখা দেবো এখানটাতে এক্স মাইনাস 7 টু 17 মাইনাসের এক্স মাইনাসের 7। পিতার বয়স ইস্টু পুত্রের বয়স সমান, তারা যে মান দিয়ে দিচ্ছে 5:2, 5:2। বুঝছে তো? তারপরের লাইন আমরা এখানটাতেই করি, এক্স মাইনাস 7, এই বিয়োগটি একটু করি। আমাদের এখানে আছে 70, 70 থেকে কয়টা চলে গেল, মাইনাসের 7টা চলে গেল, তাহলে কয়টা রইল 63, আর 63টা রইল 63 মাইনাসের এক্স, ওই পাশে আছে 5/2। এবার আমরা জানি এরকম থাকলে আমরা প্রথমটাতে কই লিখি উপরে, তাহলে উপরে লিখে দিলাম এক্স মাইনাস 7, নিচে 63 মাইনাসের এক্স, এই পাশে আছে 5/2। আর এবার ক্রস গুণন করতে পারি, তো এখানে এটা আছে উপরে, এটার সাথে 2 এর গুণ করো, তাহলে 2 এর গুণ করলে 2 ইন্টু এক্স মাইনাস 7, আর এখানে 5-এর সাথে এটা গুণ হইব, তাহলে 5 ইন্টু 63 মাইনাসের এক্স। বুঝছি আমরা খালি কী করছি, আর গুণ, উপরেটার সাথে নিচেরটা গুণ এই যে এক পাশে, নিচেটার সাথে উপরেরটা গুণ আরেক পাশে এই যে। এবার একটু গুণ করি, 2 আর এক্স গুণ করলাম, হইল 2x, 7 গুণে কত হইল 14, 23-এর সাথে 5-এর গুণ করতে তো একটু করি, 3 5 15, 5 হাতে রইল কত 1, 5 6 30, আরেক কত 31। তোমরা ক্যালকুলেটার ইউজ করে নেবে, এত জটিলের প্রয়োজন নাই। যদি জটিল মনে কী করবা, ক্যালকুলেটার নিবা, হিসাব করে লিখে দিবা, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5-এর এক্স গুণ করছো 5x হয়েছে। তারপরের লাইন, এক্সগুলো সব হাতের বামে আনো, সংখ্যাগুলো সব হাতের ডানে পাঠাও, তাহলে এখানে পাইলাম আমরা 2x, সে ছিল মাইনাসের, এই পাশে এসে কী হয়ে যাব প্লাসের, ওই পাশে আছে আমাদের 315, 14 এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব অবশ্যই প্লাসের। তো এইখানে আমাদের পাওয়া গেল 7x, আর এখানে কত হইল 4 5 9, 1 আর 1 2, আর এখানে কত 3। আমাদের প্রয়োজন এক্সের মান, তাইলে আমরা 329-টা 7 ধারা কী করলাম ভাগ, 7 এই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে কী হয়ে গেছে ভাগ। তো 7 ধারা যদি আমরা এটাকে কাটি, একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমাদের মান বের হইব 47। কত বের হইব 47। তাহলে এখানে একটু মানটা বসাও, এক্সের মান আমরা কত জানছি 47। আমরা মোটামুটি অঙ্কের কাছাকাছি আইসা পড়ছি, এক্সের মান আমাদের 47 জানা হয়ে গেছে। এইবার আমাদের কাছে কি জানতে চেয়েছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। এক্সের মান তো জানো নাকি, তো এবার 5 বছর পরে তাদের বয়স কী হইব, এখন যা আছে তা থাকবো নাকি এর থেকেও 5 বছর বেড়ে যাব, অবশ্যই বেড়ে যাব। বর্তমানে তাদের বয়স আমরা কী ধরে কাজ শুরু করছিলাম, পিতার বয়স এক্স, তাহলে 5 বছর পরে তার বয়সটা কত হইব এক্স প্লাসের 5, মানে 5 কী হইব অতিরিক্ত বেড়ে যাব। পুত্রের বয়স এটা বর্তমানে ছিল, তার থেকে কত বছর বেড়ে যাব 5 বছর। তো করি, তো একটু বাংলা কথা লিখতে হইব, 5 বছর পরে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত দেখি আমরা এখানটাতে জায়গা করতে পারি কিনা। তো আমরা প্রথমে পিতারটা লিখতেছি, কারণ প্রথমে পিতার নাম ছিল, এই জন্য পিতার বয়সটা আগে। তো আমরা লিখলাম এখানটাতে এক্স প্লাসের 5, ইস্টু করতে বলছে, এই যে ইস্টু চিহ্ন দিয়ে নিলাম। পুত্রের বয়স কই, এই যেটা, এটার সাথে কত বৃদ্ধি পাবো 5, তো আমরা লিখতেছি 17 মাইনাসের এক্স প্লাসের 5। দেখো তো বুঝছো কিনা, পিতার বয়স ছিল এক্স, 5 বছর পরে এক্স প্লাসের 5, পুত্রের বয়স ছিল এটার সাথে কত বেড়ে গেছে 5 বেড়ে গেছে। এবার অঙ্কটা ইজি হইব কেমনে, কারণ তুমি এক্সের মান জানো, তো এক্সের মানটা বসায় দাও। এক্সের মান কত 47, তো লিখলাম 47 যোগ 5 ব্রেকেট ইস্টু। এখানে হিসাব করি, এখানে 70 আর 5 এটা 75 হয়ে গেল, এটার মধ্যে এটা লিখে দিলাম, মাইনাসের কত এক্সের মান 47 হইল। তারপরের লাইন, এই দুটোর যোগ করলে কত হয় 7 5 12, 2 হাতে রইল 1, 4 আর 1 5 লিখলাম। আচ্ছা ইস্টু চিহ্ন আছে, ইস্টুই থাক। 75 থেকে এটা বিয়োগ করি, 7 আছে 8 7 আছে, এখানে আছে 5 মানে 15, 8 হইলে 15 হইব, হাতে রইল 1, এটা হয়ে গেল 5, 5 আছে আমাদের 7 হইব কত হইলে 2 হইলে, ব্যাস। এখন আমরা লিখতে পারি 52 উপরে 28 নিচে। এটারে চাইলে আমরা 2 ধারা ভাগ করতে পারি, যদি 2 ধারা ভাগ করি তাহলে এটা হয়ে যাবে আমাদের কত, আমরা চাইলে 4 ধারা ভাগ করতে পারি। কত ধারা ভাগ করতে পারি 4 ধারা, 4 7 কত হইব 28, আর এটা 4 ধারা ভাগ করা যায়, 4 1 4 আর রইল 1, 3 4 12, তাহলে আমরা কত পাইলাম 13 উপরে 7 কই নিচে, তাহলে আমরা সুন্দরভাবে লিখে দিই 13:7, ব্যাস কাজ কিন্তু কমপ্লিট।
এবার পুরোটা আবার একটু বুঝাই দিই, কারণ 6 নম্বর ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার একটু পেঁচানো। তো কাজ শুরু করলাম। প্রথমে যদি পড়ি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তো প্রথমে আমরা পিতার বয়স x ধরে নিছি, পুত্রের বয়স 70 থেকে x এর বিয়োগ করে দিছি। দুইজনের বয়সের যোগফল 70, একজনের মান আমি যাই না গেছি, আরেকজনের মান কেমনে বের হইব, যোগফল থেকে ওটার বিয়োগ দিয়ে দিই, তাইলেই তো হইল। তো এই জন্য আমরা কি করছি, 70 ছিল মোট বয়স, পিতার বয়স আমরা x ধরছি, পুত্রের বয়স 70 থেকে x এর বাদ দিয়েছি, বের হয়ে গেছে। 7 বছর পূর্বের একটা তথ্য দিয়ে দিছি, 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তো এই জন্য 7 বছর আগের বয়সটা আমরা বের করতেছি। 7 বছর আগে পিতার বয়স এখন x ছিল, তার থেকে 7 কম, তাইলে x মাইনাসের 7 বছর। পুত্রের বয়স বর্তমানে এটা, তাইলে 7 বছর আগে এর থেকেও 7 বছর কম ছিল। তো এটা থেকে এই যে এটা থেকে আমরা 7 বিয়োগ করে দিছি, হইল। এখন দুইটার অনুপাত করলে একটা মান পাওয়া যায়, তারা বলে দিচ্ছে কত, 5:2। তো এই জন্য আমরা কি করছি, পিতার বয়স ইস্টু পুত্রের বয়স করছি, তাদের যে অনুপাতটা দেওয়া ছিল ওটা লিখছি। পড়লে আমরা আমাদের সমাধান শুরু করে দিছি। কি করছি, এটা যেমন ছিল ওই রকম, এখানে 70 থেকে 7 বিয়োগ করছি, 63 হয়েছে, মাইনাসের 1 ছিল, লিখে দিছি। এই পাশে যা ছিল তা লিখে দিছি। চাইলে দোনোটারে একবারেও আমরা ইস্টু থেকে ভগ্নাংশে নিতে পারি। তো এই জন্য আমি কি করলাম, এটার মতোই রাখছি। নিচের লাইনে সবাইরে ইস্টু থেকে ভগ্নাংশ বানাইছি। ওটা করলেও ভুল নাই, কিন্তু একরকম করি, তাহলে দেখতে ভালো দেখা যায়। তো আমরা উপরেরটা প্রথমে লিখছি, নিচেরটারে পরেরটারে নিচে লিখছি। এখানে প্রথমটারে উপরে লিখছি, পরেরটারে নিচে লিখছি। তারপর আড়াআড়ি বা ক্রস গুণন করছি। উপরেরটা নিচের 2 এর সাথে গুণ হয়েছে, ব্রেকেট দিয়ে লিখছি। নিচেরটা উপরের 5 এর সাথে গুণ হয়েছে, ব্রেকেট দিয়ে লিখছি। গুণ করছি নর্মাল গুণ, 2 আর x গুণ করছি, 2x হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, 7 গুণে কত, 14। এর জন্য গুণ করছি, 315 পাওয়া গেছে। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 5 এর x গুণ করছি, 5x হয়েছে। আমরা চাইতেছি x এর মান বের করতে, তো x গুলো সব হাতের বামে আনো। 2x লিখছি, মাইনাস ছিল প্লাস হয়েছে, এই পাশে 315 ছিল, মাইনাসের 14, এই পাশে গিয়ে কী হয়ে গেছে, প্লাস। তারপরে 5টা x 2টা x 7টা হইলো, এই দুজনের যোগ করে 329 পাইলাম। এখানে একটু হিবিজিবি হয়ে গেছে, কি করছি আমরা, 329টা 7 ধারা কি করছি, ভাগ করছি। 7 এই পাশে গুণ ছিল, এই পাশে গিয়ে কী হয়ে গেছে, ভাগ। তো এই যে 329টা আমি 7 ধারা কী করছি, ভাগ করে আমি রেজাল্ট পাইছি 47। ক্যালকুলেট করে দেখতে পারো। x এর মান জানা হয়ে গেছে। এবার আমাদের অঙ্ক খুব কাছে গেছে, এসে পড়ছি। তারা আমাদের কাছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে এটা জানতে চেয়েছে। 5 বছর পরে তাদের বয়স এখন যা আছে তার থেকে কত বৃদ্ধি পাইব, 5 বৃদ্ধি পাইব। বর্তমানে তাদের বয়স, পিতার বয়স x, তাহলে 5 বছর পরে x প্লাসের 5, এই যে লিখছি x প্লাসের 5। পুত্রের বয়স বর্তমানে আছে এটা, তাহলে 5 বছর পরে এখান থেকে 5 বেড়ে যাব, মানে 70 মাইনাসের x, তার সাথে আবার প্লাসের 5x, সরি তার সাথে প্লাসের 5, কত 5, শুধু 5 বছর না, তো এই যে 5 দিয়ে দিছি। তারপরে x এর মান তো জানি, বসাইছি 47, সাথে প্লাস ছিল লিখে দিয়েছি, ইস্টুর মতো ইস্টু 70 আর 5 যোগ করে 75 হয়েছে। মাইনাস ছিল লিখছি, x এর মান তো আমরা জানি 47, এই যে বসাই দিয়েছি। এখানে দুটার যোগ করছি 52 হয়েছে, এখান থেকে বিয়োগ করছি 28 হয়েছে। তারপর ইস্টু থেকে আমরা যে ভগ্নাংশ আকারে নিছি কাটাকাটির জন্য, তো 28 আর 52 দোনটারে চাইলে কি 4 ধারা কাটা যায়, 4 সাথে 28 হয়ে লিখছি। আবার 4 দিয়ে যদি আমরা 52টা কাটি 13 বার যায়, তো 13/7 পাইছি। এখন এটা যেহেতু অনুপাত আকারে বলছে, তো এইভাবে অনুপাত লেখা হয়েছে স্ট্যান্ডার্ড নিয়ম, তো জন্য আমরা 13 আগে লিখছি, ইস্টু দিয়ে 7 লিখছি। তো এই তো ছিল, এই আমাদের 6টা প্রশ্ন ছিল, আমাদের কমপ্লিট হইল।